দেখ, যে অঙ্কটা করাবো হল পেজ নাম্বার, আমাদের বইয়ের পেজ নাম্বার 151, পেজ নাম্বার কত বললাম? 151, 151 পাতার 37 নম্বর অঙ্কটা করাবো, 37, পেজ নাম্বার 151 পেজের সাব নাম্বার 37। এই অঙ্কটা 2023 জেনারেলে এসেছিল। কবে এসেছিল? আগের বছর জেনারেলে এসেছিল। করে নিই অঙ্কটা, সব করবো, জেনারেল অনার্স সবই একটা একটা করে করবো। কি বলছে? মিস্টার দাস ইজ দ্য ওনার অফ 2 হাউসেস। মিস্টার দাস কটা বাড়ির মালিক? দুটো বাড়ির মালিক। যখনই হাউস প্রপার্টির অঙ্ক করবি, কোশ্চেন পড়ে দেখবি কোথায় বাড়িগুলো কোথায় আছে, কোন শহরে বাড়ি আছে দেখতে হবে। The particulars of which for the previous year 23-24 are as follows. House number 1, house number 2 দিয়েছে। Construction completed, কবে construction complete হয়েছে দেখ? 30 September 2021, house number 1। আর house number 2 complete হয়েছে কবে? হ্যাঁ, তাহলে কি বলছে? প্রথম বাড়িটা হচ্ছে কি বলেছে? প্রথম বাড়িটা বলেছে লেট আউট। প্রথম বাড়িটা কি বলেছে? লেট আউট। লেট আউট মানে কি বললাম এতক্ষণ ধরে, থিওরিটা কি বোঝালাম? লেট আউট মানে তার বাড়ি, প্রথম বাড়িটা তৈরি করা হয়েছে মিস্টার দাস। প্রথম যে বাড়ি, দুটো বাড়ি আছে, প্রথম বাড়িটা তৈরি করেছে, প্রথম বাড়িটা তৈরি করে পুরো ভাড়া বসিয়ে দিয়েছে। যাদেরকে ভাড়া দিয়েছে তারা বলছে আমরা থাকবো বাড়িতে, ব্যবসা বাণিজ্য করবো না, বাড়িতে থাকবো। তাহলে লেট আউট। তা আমি যাকে ভাড়া দেবো সে থাকলো বা ব্যবসা করলো আমার জেনে দরকার নেই, ভাড়া পাচ্ছি এটাই যথেষ্ট। তাহলে লেট আউটের নিয়মই ফলো করতে হবে। আর 2 নম্বর বাড়িটা কবে তৈরি হয়েছে? 31 ডিসেম্বর 2022। এই 2 নম্বর বাড়িটা কি করছি? 2 নম্বর বাড়িটা নিজে বসবাস করছি, নিজেকেও তো থাকতে হবে বাড়িতে, নিজে বসবাস করার জন্য বাড়িটা তৈরি করছি। তাহলে দুটো বাড়ি, প্রথম বাড়িটা ভাড়া দিচ্ছি আর দ্বিতীয় বাড়িটা নিজে থাকছি, রেসিডেন্স, নিজে থাকছি কিন্তু নিজে ব্যবসা করছি। সেলফ অকুপাইড, ঠিক আছে, নিজে অকুপাই করছি, আমি যে বাড়িটা অকুপাই করছি সেই বাড়িটা কি করছি? আমি নিজে থাকছি, রেসিডেন্স বলছি। মিউনিসিপাল ভ্যালু, প্রথম বাড়ি মিউনিসিপাল ভ্যালু বলছে 42,000 টাকা, দ্বিতীয় বাড়ির মিউনিসিপাল ভ্যালু 41,500। একটা কথা মাথায় রাখবি, সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে মিউনিসিপাল ভ্যালু কোনো দরকার হয় না, বেকার কথা বলছি। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে মিউনিসিপাল ভ্যালু কোনো দরকার হয় না। আমি বলবো, অঙ্ক করতে করতে বুঝতে পারো। রেন্ট রিসিপ্ট, প্রথম বাড়ি ভাড়া দিয়ে কত পেয়েছি? 40,000 টাকা। দ্বিতীয় বাড়িতে যেই বাড়িটা তুই নিজে বসবাস করিস সেই বাড়িটা ভাড়া পাবি, রেন্ট রিসিপ্ট দেয়। ফেয়ার রেট, তো প্রথম বাড়ির ফেয়ার রেট বলছে 45,200, আর দ্বিতীয় বাড়ির ফেয়ার রেট বলছে 4,800। ইন্টারেস্টাল লোন, ইন্টারেস্টাল লোনটা কি? ধর তুই প্রথম বাড়িটা তৈরি করার জন্য কোনো বাইরে থেকে কোনো কারোর কাছ থেকে লোন নিয়েছে, তা লোন দিতে তাকে ইন্টারেস্ট দিতে হবে। তাই প্রথম বাড়ির ইন্টারেস্টাল লোন কত বলেছে? 6,800 টাকা। আর দ্বিতীয় বাড়ির ইন্টারেস্টাল লোন কত বলেছে? 2,800 টাকা। ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি মানে জানিস তো, কারণ 12 মাসে তো 1 বছর হয়। ধর বলছে 2 মাস ভ্যাকেন্ট, মানে 2 মাস ছিল না, বাড়ি ফাঁকা ছিল 2 মাস। তাহলে ভাড়াটিয়া যদি 2 মাস না থাকে তাহলে ওর থেকে ক মাস ভাড়া নেবো? 10 মাস ভাড়া নেবো। তো 2 মাস ভ্যাকেন্ট করেছে। মিউনিসিপাল ট্যাক্স বলেছে কি 10%। কার উপর হবে মিউনিসিপাল ট্যাক্স? রেটের উপর, সরি মিউনিসিপাল ভ্যালুর উপর। কম্পিউট ইজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর দ্য অ্যাসপেক্ট ইয়ার 24-25। আজকে এই অঙ্কটা আমাদের ক্লাস 12 ওই মনে করা উচিত, এই অঙ্কটা করা। ঠিক আছে, তোরা 25 বিকম 17 করা উচিত। মানে একদম পুরো নর্মালি এইচএস এর অঙ্ক এটা, কিছু নেই অঙ্কটা মতো। একদমই পাতি অঙ্ক দিয়েছিল আগের বছর 2023 জেনারেলে, একদম ইচ্ছে সোজা অঙ্ক আর হয় না, ক্লাস 12 স্টুডেন্টরা করবে অঙ্ক, যে অঙ্কটা দিয়েছিল। যাই হোক, ডাক্তার রুবিসের 3টে ঘর করে, হ্যাঁ, তার আগে উপরে লিখতে হয়, লেখ কম্পিউটেশন অফ, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার দাস। কার করছি? অফ মিস্টার দাস। ঠিক আছে, অফ মিস্টার দাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত? 2024-25, 2024-25। ঠিক আছে, রুপিসের কটা দাগ করতে বলে? 3টে দাগ, 1টা 2টো 3টে হয়ে গেল। লিখবো কি? প্রথম করে লিখবো পার্টিকুলার্স, 3টে রুপিস পর পর, রুপিস রুপিস রুপিস। ওপরে কি বলেছি আর একবার বলে দিচ্ছি, শুনে নে, যারা লিখিসনি আর একবার লিখে নিতে পারবি। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কি বের করছি? কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি।
অফ মিস্টার দাস, কার বের করছি? মিস্টার দাসের, অফ মিস্টার দাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 লেখা হলো, কমপ্লিট হলো। এবার অঙ্কটা করবো। কটা বাড়ি ছিল বল অঙ্কে? দুটো বাড়ি। প্রথমে হাউস 1 করবো, তারপর হাউস 2 করবো। তাহলে লেখ, সবাই লেখ। প্রথমে লেখ হাউস 1, প্রথমে লেখ, প্রত্যেকে লেখ হাউস 1, প্রত্যেকে লেখ, সুন্দর করে লিখবি হাউস 1, লেখ হাউস 1, প্রত্যেকে লেখ হাউস 1, লিখবি প্রত্যেকে লেখ হাউস 1, লিখলাম হাউস 1। প্রথম বাড়িটা কি করছিলাম? প্রথম বাড়িটা কি করেছিলাম? কোশ্চেন পর কোশ্চেন, কোশ্চেনের সামনে রাখ। লেট আউট, প্রথম বাড়িটা ভাড়া দিয়েছিলাম। লেখ, ব্যাকেটে লেখ, ব্যাকেটে লেখ প্রথম বাড়িটা কি করেছি, লেখ লেট আউট। যাকে ভাড়া দিয়েছিলি সে, যাকে ভাড়া দিয়েছিলি সে কি করেছিল ভাড়া নিয়ে? রেসিডেন্স, থাকছিল। তা লেখ লেট আউট ফর রেসিডেন্স, এগুলো লিখতে হবে তো, লেট আউট ফর রেসিডেন্স। হয়ে গেল, সবাই ঢুকেছিস? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা কি কোশ্চেন পরে কি কোথাও বলেছে কোন শহরে বাড়ি? শহর বলেছে? সিটি বলেছে? না, সিটি বলেনি, ঝামেলা নেই। বারবার বলছি হাউস প্রপার্টির অঙ্ক করতে গেলে অবশ্যই কোশ্চেন পড়বি সিটি দিয়েছে কিনা। এই অঙ্কে দেয়নি, হয়তো পরের অঙ্কটা সিটি বলে দেবে। তোরা পড়েছিস তো ক্লাস 12-এ, মনে করার চেষ্টা কর। বাড়ি যদি মেট্রো সিটিতে হতো, গ্রস মিউনিসিপাল ক্যালকুলেট করতাম, মনে পড়ছে? বাড়ি যদি মেট্রো সিটিতে হতো, কোন মিউনিসিপাল ক্যালকুলেট করতাম? গ্রস। মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস ক্যালকুলেট করতাম, আর এখানে শহর তো বলেইনি। তা আমার গ্রস রেট জানার দরকারই নেই কিছু, নর্মালি মিউনিসিপাল ভাবে নর্মালি। তো ঠিক আছে, এটা একদম কি বলা যায়, সেই চ্যাপ্টারটাকে বোনাস চ্যাপ্টার বলে। 15 মার্কস, একদম পুরো মানে কি বলবো, হেভি ইজি চ্যাপ্টার, এখান থেকে 15 মার্কস তুলে ফেলতে হবে। একদম ইজি চ্যাপ্টার 15 মার্কসের জন্য। প্রতিটা অঙ্ক একই টাইপের অঙ্ক, গত বাদে অঙ্ক থাকে। প্রথমে লেখ, প্রথমে লেখ, যেটা বলছি কি লিখবো? মিউনিসিপাল ভ্যালু, কি বললাম লিখতে? লেখ, প্রত্যেকে লেখ মিউনিসিপাল ভ্যালু। তোরা কেউ যদি ভুলে গিয়ে থাকিস, 12 এর খাতা আছে, জাস্ট খাতাটা একবার খুলবি, ফটাফট করে সব মনে পড়ে যাবে। কি লিখবো? মিউনিসিপাল ভ্যালু। বল, কোশ্চেন পড়ে বল মিউনিসিপাল ভ্যালু কত টাকা লেখা আছে দেখ। হাউস নাম্বার 1 কত লেখা ছিল? 42,000। প্রথম ঘরে লিখবো 42,000, ঠিক আছে, লেখ। তারপরে লিখবি ফেয়ার রেট, তারপরেই লেখ ফেয়ার রেট, তারপরেই লেখ ফেয়ার রেট। কত টাকা লেখা ছিল বল? 45,200। নিয়ম কি? একটা নিয়ম কিছুক্ষণ আগে একটা বললাম, হাই লো হাই, মনে হচ্ছে হাই লো হাই কি হয়? এ দেখ ভালো করে শোন, এই যে এই দুটো অ্যামাউন্টের মধ্যে বড় কোনটা? 45,200। লেখ, পরের ঘরে লেখ, এখানে নিচে লেখ 45,200, যেটা বড় সেটা লেখ 45,200, ঠিক আছে, ক্লিয়ার? 45,200, ঠিক নিচের ঘরে লিখবো, তার নিচে লিখবো স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট, তারপরে লিখবো স্ট্যান্ডার্ড রেট। কোশ্চেন পড়ে বল স্ট্যান্ডার্ড রেট কত বলেছে? হ্যাঁ, স্ট্যান্ডার্ড রেট বলেছে? আমি কি বললাম কথাটা বল দিয়ে শোন, এদিক শোন, শুনে রে। স্ট্যান্ডার্ড রেট কোশ্চেনে বলেনি। আর স্ট্যান্ডার্ড রেট কে ঠিক করে? রেট কন্ট্রোল অ্যাক্ট ওয়াইজ এটা তৈরি, সরকার তৈরি করে, কোর্ট থেকে তৈরি হয় এটা স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট মানে এই তোর বাড়ির যে ভাড়াটা হবে এটা বেশি হতে হয় না। স্ট্যান্ডার্ড রেট, রেট কন্ট্রোল অ্যাক্টেই কথা বলা আছে, স্ট্যান্ডার্ড রেটের কথা কোশ্চেনে বলে দেয়। কোশ্চেনে কিছু বলেই দেয় না, বললে কি লিখতে হয়? এন এ, নট অ্যাপ্লিকেবল। যদি কোশ্চেনে বলে না দেয় তখন লিখতে হবে এন এ, কি লিখবো? এন এ, ঠিক আছে? তাহলে বল, তাহলে কত হবে? নিয়মটা কি শিখিয়েছিলাম? নিয়ম কি শিখেছিলাম? প্রথম দুটোর মধ্যে বড়, তারপরে দুটোর মধ্যে ছোট, পরে দুটো মানে কালার চেঞ্জ করে দেখায়। এই দুটোর মধ্যে ছোট 45,200, আর এর মধ্যে ছোট ভাই। এনে আবার কি? এনে তো কিছু নেই। এনে মানে কিন্তু জিরো না, কিছুই নেই, এনে মানে নট অ্যাপ্লিকেবল। তার মানে এই দুটোর ছোট কোনটা? 45,200 মাথায় রাখতে হবে। লেখ 45,200, এখানে লেখ স্টেপ 1, কি লিখবো? স্টেপ 1, দেখলে স্টেপ 1 কি লিখবো জানিস তো? কি লিখতে হয়? আমি বলছি শোন, মনে রাখবি, বছর আগে পড়েছিস, ভুলে গেছিস, আমি মনে করাচ্ছি। রিজনেবল এক্সপেক্টেড রেট, কি বললাম? লেখ রিজনেবল, লেখ, লেখ প্রত্যেকে লেখ। স্টেপ 1 লেখ রিজনেবল এক্সপেক্টেড রেট, রিজনেবল এক্সপেক্টেড
রেট। ঠিক আছে, কত হলো 45,200 রিজনেবল এক্সপেক্টেড রেট 45,200। এবার লেখ স্টেপ 2, প্রত্যেকে লেখ স্টেপ 2 বলে। লিখেছিস? স্টেপ 2 কি লিখবো শোন, অ্যানুয়াল রেট কি লিখবো, কথাটা লেখ অ্যানুয়াল রেট। কি বললাম লিখতে? অ্যানুয়াল রেট। লেখ প্রত্যেকে লেখ অ্যানুয়াল রেট। দেখি অ্যানুয়াল রেট কত বলেছে, দেখ কোশ্চেনের দিকে দেখা। হ্যাঁ কত বলেছে? না, অ্যানুয়াল রেট বলেছিল। দেখ দেখ অ্যানুয়াল মানে কি, কে বলতো অ্যানুয়াল মানে কি? 12 মাসের রেট, বছরের রেট। ওরা তোকে রেট রিসিভ বলেছে 40,000। রেট রিসিভ মানে কি? যেই আমি বাড়িওয়ালা, যেই ভাড়াটা আমি পেয়েছি হাতে, বাড়িটা ভ্যাকেন্ট ছিল ক মাস? 2 মাস। তাহলে আমি ক মাসের ভাড়া পেয়েছি? 10 মাসের ভাড়া পেয়েছি। 40,000 টাকা ক মাসের আছে? 10 মাসের আছে। আমার কি দরকার? 12 মাসের দরকার। তাহলে 10 মাসে যদি 40,000 টাকা হয়, তাহলে 12 মাসে কত হতে পারে? 48,000 টাকা। হিসাব কর না, 10 মাসে 40,000 টাকা, তাহলে 1 মাসে 4,000। তাহলে 1 মাসে 4 হলে 12 মাসে কত? 48,000। লেখ এখানে, লেখ অ্যানুয়াল রেট লেখ। কি বললাম? 40,000 অ্যানুয়াল রেটের ব্যাকে লিখি 40,000 বাই 10 ইন্টু 12। কোনো ডাউট আছে? কত হবে? 48,000 টাকা। হয়ে গেল? এবার বল, এই দুটোর মধ্যে বড় কে? এই দুটোর মধ্যে বড় কে? 48,000। লেখ এখানে, লেখ 48,000। কি লিখবো স্যার? স্টেপ 3 লেখ। স্টেপ 3 কি লিখবো জানিস তো? কি লিখবো? বলবো এই দুটোর মধ্যে বড়, এটাই লিখবো। লিখবো হায়ার অফ, লেখ হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। লেখ প্রত্যেকে লেখ হায়ার অফ, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। কি লিখলাম বল? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 লেখা আছে। এবার লেখ লেস, এরপরে লেখ লেস, এরপরে লেখ লেস। কি লিখবো? লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। লেখ লস ডিউ টু ভ্যাকেন্সি, লস ডিউ টু ভ্যাকেন্সি, লস ডিউ টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্সির জন্য কত টাকা? ক মাস ভ্যাকেন্ট ছিল বাড়ি? 2 মাস। তাহলে কত টাকা হবে বল? 8,000 টাকা। বুঝেছিস? স্যার কি করে 8,000 টাকা হলো? বল দেখি কি করে 8,000 টাকা হলো? আরে 1 মাসে 4,000 টাকা হলে 2 মাসে 8,000 টাকাই হয়। বা তুই বলবি স্যার এখানে 48,000 টাকা অ্যানুয়াল রেট, 40,000 টাকা পেয়ে যা, 8,000 টাকাই হবে। তাহলে যা খুশি করে কর, তোর ইচ্ছা। 48 মাইনাস 40 করতেই পারিস তুই। 8,000 টাকা, তাই তো? বাদ দিয়ে কত হচ্ছে? 40,000। বাদ দিয়ে কত হলো বল? 48 থেকে 8 বাদ দিয়ে 40,000 হয়। লেখ 40,000 লেখ। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। কি বেরোলো? গ্রস অ্যানুয়াল ভ্যালু। এত কি বোঝা গেল? এরপরে লেখ লেস, তারপরে লেখ লেস মিউনিসিপাল ট্যাক্স। লেখ লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। কি লিখলাম? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। গল্পটা বলে দিই, এগুলো সব 12 এ করা দেখিস তো? আচ্ছা তোদের কি মনে পড়ছে? কিছু কিছু মনে পড়ছে 12 এ এই জিনিসগুলো পড়েছিলি হয়তো? এখন দেখ অনেকদিন করিসনি, ধুলো জমে গেছে, এখন জাস্ট ধুলোটাকে সরাতে হচ্ছে। ঠিক আছে তো? কি লেখা আছে? মিউনিসিপাল ট্যাক্স or any other tax। কি কথাটা বললাম? মিউনিসিপাল ট্যাক্স or any other tax, মানে শুধু মিউনিসিপাল ট্যাক্স না, যে কোনো ট্যাক্স হতে পারে। পেড বাই দা, কি লেখা আছে? ওনার। সে যদি ভাড়াটিয়া মিউনিসিপাল ট্যাক্সের টাকা দিয়ে দেয়, কোনো ডিডাকশন পাওয়া যাবে না। কি বললাম শুনলি? শুনলি? আগামী দিনে অঙ্ক এরকম আসবে, মিউনিসিপাল ট্যাক্সের টাকাটা ভাড়াটিয়া দিয়ে দিয়েছে, টেনেন্ট দিয়ে দিয়েছে, কোনো ডিডাকশন দেবে না। মিউনিসিপাল ট্যাক্সের টাকা কাকে দিতে হবে?
ওনারকে দিতে হবে। ওনার যদি পেমেন্ট করে তাহলে ছাড় পাবে, আদারওয়াইজ ছাড় পাবে না। মনে থাকবে কি বললাম? নোটে সব লেখানো আছে। মিউনিসিপাল ট্যাক্স কাকে পে করতে হবে? ওনারকে পে করতে হবে। না সাপোজ ধর তোকে বলেছে, শুনছিস তো, মিউনিসিপাল ট্যাক্স 10,000 টাকা পে করতে বলেছে, বলছে মালিক পেমেন্ট করেছে 50%, তাহলে কত টাকা লিখবো? 5,000 টাকা লিখবো, 10,000 টাকা লিখবো না। বুঝতে পারলি? এবার তার বলেছে মিউনিসিপাল ট্যাক্স 10,000 টাকা, বলছে 70% পেড, তাহলে 10,000 টাকা 70% পেড, ওনার পে করে 70%, তাহলে কত লিখবো? 10,000 লিখবো নাকি 7,000 লিখবো? 7,000 টাকা লিখবো। যত টাকা পে করবে তত টাকাই ছাড় পাবো। কি বললাম? মিউনিসিপাল ট্যাক্স যত টাকা পে করবে তত টাকাই ছাড় পাবো, নাম্বার 1। নাম্বার 2, বাড়ির মালিককেই দিতে হবে। এটা মাথায় রাখতে হবে, লিখেছি মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। তাহলে এখানে কত বলছে? মিউনিসিপাল ট্যাক্স পর কোশ্চেন পর কি বলেছে? মিউনিসিপাল ট্যাক্স 10% বলেছে। তো মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়? ভাই মিউনিসিপাল ভ্যালুর উপর হয়। মিউনিসিপাল কত ছিল ওকে? 42,000 টাকা, তাই তো? 42,000 টাকা ছিল তো, তার 10% হলে কত হয় বল? 4,200 লেখ। লেখ 42,000 10% হলে 4,200 বাদ দে। 40,000 থেকে 4,200 বাদ দে, কত হচ্ছে দেখ? হ্যাঁ, 35,800। এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। কি লিখলাম? নেট অ্যানুয়াল ভ্যালু। এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। কি বললাম? তোরা কি জানিস, তোরা যখন যে বছর তোরা অনলাইনে কোভিড এর মধ্যে পরীক্ষা দিচ্ছিস, তোদের হাউস বোর্ড থেকে কত নম্বর অঙ্ক এসেছিল পরীক্ষা? 30 নম্বর ছিল হাউস বোর্ড। সেই অঙ্ক আছে 30 নম্বর ছিল হাউস বোর্ডের সিলেবাস যে বছর। সেই হাউস বোর্ডে তো তোদের কত অঙ্ক করেছিল, হাউস বোর্ড প্র্যাকটিস করেছিল, 30 নম্বর ছিল পরীক্ষা। ঠিক আছে তো? নেট অ্যানুয়াল ভ্যালু কত? 35,800 হয়ে গেল। এবার কি করবো? লেখ লেস, লেখ লেস ডিডাকশন। কি লিখবো? ডিডাকশন, লেখ ডিডাকশন আন্ডার সেকশন 24। আগের দিন আমরা স্যালারি স্যালারি শেষ করলাম তো, কি মনে হচ্ছে? স্যালারি শেষ করলাম। স্যালারিতে কত নম্বর ধারা ছিল? ডিডাকশন কত নম্বর ধারা ছিল? 16। মনে পড়ছে? স্যালারি ডিডাকশন কত নম্বর ছিল? 16 নম্বর ধারা। তেমনি হাউস হোল্ড ডিডাকশন কত নম্বর? 24। ঠিক আছে তো? হাউস হোল্ড ডিডাকশন 24। প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রথমে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন। কি লিখলাম বল? প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত টাকা পাওয়া যায় আমি তোকে বলছি, শোন। স্ট্যান্ডার্ড ডিডাকশন বলতে পারবি কেউ? মনে আছে? 30% ছাড় পাওয়া যায়, 30%, 30%, কত পার্সেন্ট? কার উপর ছাড় পাওয়া জানিস তো? এই যে টাকাটা বেরোলো এর উপর 30%, এর উপর 30%। তাহলে কি হচ্ছে? 35,800 উপর 30% কর। 10 প্রথম করে লিখবি 10740, 10740 লিখেছিস? ঠিক তার নিচে লিখবি ইন্টারেস্ট অন লোন, ঠিক তার নিচে লিখবি ইন্টারেস্ট অন লোন। লেখ, ঠিক তার নিচে লিখবি ইন্টারেস্ট অন লোন। আচ্ছা, এই অঙ্কে ইন্টারেস্ট অন লোন কত টাকা দিয়েছে? এবার একটা কথা বল, আমি লিখছি না, লিখবো পরে। শোন, একটু মন দিয়ে শুনবি। আজকে ধর আমার কাছে দুটো বাড়ি আছে, জানিস তো? এটা একটা হাউস ওয়ান, এটা ধর প্রথম বাড়ি, আর এটা ধর দ্বিতীয় বাড়ি। আমি তো লোন নিচ্ছি। কি কেন লোন নিচ্ছি? লোন কেন নিতে পারি? দেখ, লোন বিভিন্ন কারণে লোন দেওয়া যায়, শুনছিস তো? যেমন ধর বাড়িতে তার ছেলে বা মেয়ে আছে, বা ভাই বা বোন আছে, তাদের মানে কি বল, প্রফেশনাল কোর্স করাবো, হায়ার স্টাডি করাবো, তার এমবিএ করবে, তার জন্য লোন নিয়েছে, দিতেই পারে। বাড়ি বন্ধক রেখে লোন দিলে, এটা লোন। বা তার বাড়িতে ধর কারোর ধর তার বাড়িতে কোনো বিয়ে লেগেছে, আমার টাকার দরকার, আমি তখন লোন নিয়েছি, দিতে পারে না? এরকম বিভিন্ন কারণে কিন্তু মানুষ অনেক লোন তো বিভিন্ন কারণে নিতে পারে। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বলে দিয়েছে? বলছে তুমি হাউস প্রপার্টির এখান থেকে তুমি ইন্টারেস্ট লোনের ডিডাকশন পাবে। এখন একজন বললো বাড়িতে না দিদির বিয়ে ছিল, দিদির বিয়ের জন্য লোন নিয়েছি 10 লাখ টাকা, তো ইন্টারেস্ট দিতে হবে, আমি প্রথম বাড়িটা বন্ধক রেখে লোন নিয়েছি, তাহলে কি আমি এখানে ডিডাকশন দিতে পারবো? ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে না না না, একদম কেউ না। বলছে তুমি যদি 3টে কারণে লোন নাও তাহলেই ছাড় হবে। 3টে কারণে লোন নাও। 3টে কারণ কি? 3টে পারপাস, কারণ বলা হচ্ছে পারপাস, PCR। তুমি যদি 3টে পারপাসে লোন নাও তাহলেই আমি ছাড় দেবো হাউস প্রপার্টিতে, না হলে হাউস বন্ডে ছাড়। হাউস প্রপার্টিতে তুমি যদি ইন্টারেস্ট লোনে ছাড় পেতে যাও, তাহলে এই 3টে পারপাসের জন্য লোন নিতে হবে। 3টে পারপাস কি? পি ফর
পারচেজ। আজকে তুই একটা মনে হলো বাড়ি লোন নিয়েছিস, মনে হলো তোর ফ্ল্যাট কিনবো, লোন নিয়েছিস, ছাড় দেবে, বুঝতে পারলি তো? নেক্সট, সি ফর কনস্ট্রাকশন। নাম তো শুনেইছিস, আজকালকার দিনে রাস্তাঘাটে গেলে দেখবি কত বড় বড় বিল্ডিং খাড়া হয়েছে, কনস্ট্রাকশন হচ্ছে, বাড়ি ভেঙে নতুন করে বাড়ি হচ্ছে, কনস্ট্রাকশন বলে। এই পারপাসে লোন নিলে তাহলেও ছাড় দেবো। নেক্সট, রিপেয়ার। রিপেয়ার, বাড়িটা ধর মেরামতি করবি, বাড়িটা মেরামতি করবি, তার যদি লোন নিস তাহলেও ছাড় দেবো। তাহলে কি কি পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে বল, কি লিখেছি বল? পারচেস, কনস্ট্রাকশন এন্ড রিপেয়ার, এই তিনটে পারপাসে লোন নিলে ছাড় দেবো। এখন বলি স্যার আপনি এত কেন বললেন, এখানে তো কিছু বলেইনি। আরে আজ বলেনি কাল বলবে, আজকের অঙ্কে বলেনি কালকের অঙ্কে বলবে বা পরের অঙ্কে বলবে, বলবে তো নিশ্চয়ই। তাহলে কি কি পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়? পিসিআর, সেম এই এখন যে কথাগুলো রিপিট করছি, 12 সকালে 12 ব্যাচে এই কথাগুলি বলেছি, ঠিক আছে? তো পিসিআর পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়, মনে রাখবি কিন্তু, বারবার কিন্তু ওকে বলবি না কিন্তু স্যার কি হবে এটা, লিখবি পরের দিন লিখে দেবে ম্যানেজ পারপাসে লোন নিচ্ছে, ছাড় পাওয়া যাবে, ঠিক আছে তো? কি বললাম? পিসিআর পারপাসে, শর্ট মনে রাখবি, পিসিআর পারপাসে লোন নিলে ছাড় দেবে, আদারওয়াইজ ছাড় দেবে না। স্যার বুঝতে পেরেছি, বুঝেছিস তো? এবার হচ্ছে লিমিট আছে, লোনের একটা লিমিট আছে, আমি এখানে লিখছি দেখ, লেট আউট, লেট আউট, লেট আউট পারপাস। লেট আউট বুঝিস তো, আজকে তুই একটা বাড়ি তৈরি করলি, তৈরি করে বাড়িটা ভাড়া দিচ্ছিস, ঠিক আছে? এবার ওই বাড়িটা তৈরি করার জন্য ব্যাংকের থেকে বা মার্কেট থেকে লোন নিয়েছিস, লোন নিলে তাকে ইন্টারেস্ট দিতে হবে। সেই ইন্টারেস্টে লেট আউট বাড়ির ক্ষেত্রে নো লিমিট ইন্টারেস্টেড, মনে রাখতে পারবি? লেট আউট বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্টেড নো লিমিট। কি বললাম বল? এবার মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা হলে খুব ভুল করে স্টুডেন্ট, আমি দেখেছি প্রচুর ভুল হয়, প্রচুর ভুল হয়। লেট আউট বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট লোনের কোনো লিমিট নেই, কিন্তু 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 সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে, কি বললাম? সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট লোনের লিমিট কত জানিস? 2 লাখ টাকা, ম্যাক্সিমাম 2 লাখ। এটা কোন পারপাসে? এই দুটোর জন্য, এই দুটোর জন্য পারচেস আর কনস্ট্রাকশন। কিন্তু রিপেয়ার পারপাসে লোন নিলে ব্যবসা কত টাকা ছাড় দেয়? 30,000 টাকা। কত বললাম? 30,000। ব্যাস এইটুকু মনে রাখ, অঙ্ক নেমে যাবে, ব্যাস এইটুকু জিনিস মনে রাখবে। কি কি বললো বুঝতে পারি তো? স্যার লিখবো, কিছু লিখতে হবে না। বারবার জিজ্ঞাসা করবি, নোটে লেখানো আছে। তাহলে ইন্টারন্যাশনাল লোন কত টাকা হবে বল এখানে? ইন্টারন্যাশনাল লোন কত টাকা দিয়েছে? এই তো খুব সুন্দর কথা বলছে, এখানে তো বলেনি ইন্টারন্যাশনাল লোন কি পারপাসে লোন নিয়েছে, তাহলে আমি কি বলবো? ভাই আমি মনে করছি তিনটের মধ্যে কোনো একটা পারপাসে লোন নিয়েছে, পিসিআর যে কোনো পারপাসে লোন নিয়েছে। তাহলে লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট হয়? যা আছে তাই বসিয়ে দে, যা আছে তাই বসিয়ে দে। কত টাকা ছিল বল? 6,800 যোগ কর, দুটো যোগ করে বল কত হচ্ছে? 17,540 মাইনাস করে বল কত হচ্ছে? তাহলে তোর প্রথম বাড়ি থেকে তুই কামালি এত টাকা, প্রথম বাড়ি থেকে কামিয়েছিস কত টাকা? প্রথম বাড়ি থেকে 35,800 কামিয়েছিস, সরকার তোকে এত টাকা ছাড় দিবে, তাহলে কত টাকার উপর ট্যাক্স দেবে বাকি টাকা? 18,260। এই অঙ্কটা আগের বছর জেনারেলে এসছে, আমাদের এইচএসও মনে হচ্ছে বেশি টাফ আছে। আচ্ছা হলো তো এত অব্দি? কোনো ডাউট নেই নিশ্চয়ই? এত অব্দি কোনো ডাউট আছে? দেখ আমি তো ধরে 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 বলছি। নেক্সট করবো কি, হাউস 2 লেখ, হাউস নাম্বার 2 লেখ, হাউস নাম্বার 1 হয়ে গেল, হাউস নাম্বার 2 লেখ। কি লিখবো হাউস নাম্বার 2? সেলফ অকুপাইড। কি লিখবো? না না কিছু লিখতে হবে না, এইটুকুই ঠিক আছে, এনাফ এনাফ, আর কিছু লিখতে হবে, যা করছে এত করে এনাফ। পরীক্ষার হলে তুই যেইভাবে পড়বে এই প্রথম অঙ্কটা সেইভাবেই করাচ্ছি। সেলফ অকুপাইড, ফর লিখবি ফর ওন রেসিডেন্স, ফর ওন রেসিডেন্স। ঠিক আছে, সেলফ অকুপাইড ফর কি লিখলাম? ওন রেসিডেন্স, ঠিক আছে। আচ্ছা আমাকে বল, নিশ্চয়ই বলতে পারবি, আজকে ধর, এদিক শোন, আজকে ধর আমি এই বাড়িতে বসবাস করছি, বাড়িতে কোনো ভাড়া নেই, ভালো করে বুঝবি, বাড়িতে কোনো ভাড়া নেই, তো বাড়ি থেকে কি আমার কোনো ইনকাম হচ্ছে একটু বল? এখন তুই বলতে পারিস, মনের মধ্যে কোশ্চেন থাকে, স্যার আপনি তো পড়াচ্ছেন, পড়াইতে ইনকাম করছেন। মনে কর, মনে কর, মনে করতে বাদ দে, তুই ভাব তুই তোর নিজের বাড়ি, তোর একটা বাড়ি আছে, তোর বাড়িতে কোনো ভাড়া নেই, তাহলে কি বাড়ি থেকে কোনো ইনকাম করতে পারছিস তুই বা তোর বাবা কোনো ইনকাম করতে পারছে না? এখন তো বলছি স্যার বাড়িতে বাবা তো ব্যবসা করে, বা ব্যবসা কি বাড়িতে করে? বাড়িতে ব্যবসা করে না, বাইরে দোকান ভাড়া দিয়ে বা দোকান আলাদা জায়গায় সেখানে ব্যবসা।
বুঝতে পারছি ব্যাপারটা কি বলছি? আজকে ধর আমার একটা সাপোজ ধর ওইটা ছবি এঁকে দেখাচ্ছে। ধর এই ধর আমার একটা বাড়ি আছে, ধর একটা হাউস, এটা একটা আমার বাড়ি, ঠিক আছে, এটা আমার একটা বাড়ি আছে, ঠিক আছে। এই বাড়িটায় আমি কি করি, পুরো বসবাস করি, বুঝতে পারছিস তো? স্যার টিউশন করান না? না, এখানে টিউশন করাই না, অন্য জায়গায় গিয়ে টিউশন করাই। তাহলে এই বাড়ি থেকে কি আমি কোনো ইনকাম করতে পারছি? বুঝতে পারলি? সেলফ অকুপাইড বাড়ি নেট অ্যানুয়াল ভ্যালু কত হয় জানিস তো? আর সেলফ অকুপাইড বাড়ি শুরু হয় নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। সেলফ অকুপাইড বাড়ি শুরুই হয় নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। স্যার নেট অ্যানুয়াল কত টাকা লেখা উচিত বলুন? নীল লিখবো। স্যার কেন নীল লিখবো? আরে তো সেলফ অকুপাইড বাড়িতে কোনো ইনকাম করতে পারবো? যেই বাড়িটা তুই বসবাস করিস সেই বাড়িতে কোনো ইনকাম হবে? কোনো ইনকাম হবে না। স্যার নীল হবে, নীল। বুঝতে পারলি? সেলফ অকুপাইড বাড়ির ইনকাম কত হবে? নীল হয়। এটা মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, কনসেপ্ট বুঝতে হবে তোকে। কি লিখবো? প্রথমে লেখ নেট অ্যানুয়াল ভ্যালু, বললাম নেট অ্যানুয়াল ভ্যালু থেকে শুরু হয়। লেখ নেট অ্যানুয়াল ভ্যালু, কি লিখবো? নীল লিখবো, সেকেন্ড ঘরে লিখবো নীল, সেকেন্ড ঘরে লিখবো নীল। এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন। ডিডাকশন আন্ডার সেকশন 24 লিখ। ঠিক আছে, এবার দেখ আগের অঙ্কটা দেখ কি ছিল, প্রথমে ডিডাকশন, প্রথম ডিডাকশনটা কি ছিল? স্ট্যান্ডার্ড ডিডাকশন। তো তোর কি মনে হয় সেলফ কই বাড়িতে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে? আমি বলছি পাওয়া যাবে না, তোরা বিশ্বাস কর। বিশ্বাস কর পাওয়া যাবে না, কেন পাওয়া যাবে? তুই ভাব না, কেন দেবে স্ট্যান্ডার্ড ডিডাকশন? কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশনই দেবে না, কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন নেই সেলফ কই বাড়িতে। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল লোন, শুধুমাত্র ইন্টারন্যাশনাল লোন। লেখ কি বলছিস বল। হ্যাঁ, তো ভালো কথা বলেছেন, নেট হলো দিলাম স্ট্যান্ডার্ড ডিডাকশন কি করে? ইনকামই তো নেই, ডিডাকশন কেন দেবে? লেখ শুধু লেখ ইন্টারন্যাশনাল লোন কত টাকা? কত টাকা বলেছে? 2,800। এখন তুই বলতো স্যার কি পারপাসে লোন নিচ্ছে বলুন? মনে কর না, মনে কর না পারচেস করার জন্য লোন নিয়েছে, তা পারচেস করার জন্য লোন নিলে সেলফ করে বাড়িতে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 2 লাখ টাকা। তো তুই 2 লাখ টাকা ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে, কত নিবি? 2,800। ম্যাক্সিমাম 2 লাখ মানে কি? 2 লাখের বেশি নেওয়া যায়। ম্যাক্সিমাম 2 লাখ মানে 2 লাখের বেশি নেওয়া যাবে, এটাকে বলে ম্যাক্সিমাম। এটাকে বলে ম্যাক্সিমাম, 2 লাখের বেশি নেওয়া যাবে। স্যার যদি এখানে ধর ইন্টারেস্ট যদি বেরোতো 2,01,000 টাকা, তখন 2 লাখ টাকা। 2 লাখের বেশি হবে না, এটাকে বলে ম্যাক্সিমাম। তাহলে নীল থেকে, আচ্ছা বল এই নীল মানে কত? জিরো। তো জিরো থেকে তোরা ছোটবেলাতে অঙ্ক করেছিস, এত তো ম্যাথ করে, জিরো থেকে কোনো কিছু বাদ দিলে কি হয়? মাইনাস হয়, জানিস তো? জিরো থেকে কিছু বাদ দিলে মাইনাস হয়। তো নীল থেকে 2,800 বাদ দিলে কত হয়? মাইনাস 2,800। লেখ, বাদ দিয়ে বল কত হচ্ছে অ্যান্সার। শেষে এটা হচ্ছে ইনকাম খরচ। লেখ ইনকাম হাউস। এই অঙ্কটা যারা জেনারেলে পড়ে আগের বছর তাদের এসেছিল পুরো ছাক্কা 15 বছর, ছাক্কা 15 বছর। আর হাউস পড়ে কটা অঙ্ক দেবে জানিস তো পরীক্ষায়? জানিস কটা দেবে? একটা দেবে, একটাই করতে হবে। কোনো এছাড়া কোনো অঙ্ক দেবে না, একটাই অঙ্ক দেবে, একটাই করতে হবে। কোনো অন ফর থাকে না, কিন্তু হাউস পড়ে কোনো অন নেই। 15 নম্বর অঙ্ক দেবে, একটা 15 দেবে, একটাই করতে হবে। এই অঙ্কটা জেনারেল অঙ্ক যত সোজাই দিয়েছিল, দেখি অনার্সে কেমন দিয়েছিল আগের বছর। এবার আমরা করবো সাম নাম্বার 33। এই অঙ্কটা পেজ নাম্বার দেখ 139। ঠিক আছে, এটা সিওবি কম অনার্স 2023, মানে আগের বছর অনার্সে এসেছিল। ঠিক আছে, হাউস নাম্বারটা এদিকে আছে, যাই হোক আমি বলে দিচ্ছি। উত্তম ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। উত্তমের কলকাতা শহরে দুটো বাড়ি আছে, একটা হাউস 1 একটা বাড়ি, একটা হাউস 2 আর একটা বাড়ি। তাহলে কলকাতায় কটা বাড়ি আছে? দুটো বাড়ি। আগের অঙ্কটা সিটি বলেনি, অঙ্কটা সিটি বলে, দেখেছিস তো? বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কম্পিউট হিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তোমাকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে হবে ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে বলেছে। হাউস নাম্বার 1টা কি বলেছে? দ্য হাউস ওয়াজ পারচেসড ইন দ্য প্রিভিয়াস ইয়ার 2011-12, মানে হাউসটা কেনা হয়েছে কবে? 11-12 সালে হাউসটা কেনা হয়েছে। অ্যান্ড ইট হ্যাজ 2 ইন্ডিপেন্ডেন্ট ইউনিটস। এবং হাউস 1-এ কটা ইউনিট আছে? হাউস 1টা দুটো ভাগ আছে। প্রথম বাড়িটার দুটো ইন্ডিপেন্ডেন্ট ইউনিট আছে। ঠিক আছে, ইউনিট 1টা কি করেছি? ভাড়া দিয়েছি। ভালো করে বুঝবি, হাউস 1টা কলকাতা শহরে দুটো বাড়ি আছে, তার মধ্যে প্রথম বাড়িটা দুটো ইউনিট আছে। ঠিক আছে, প্রথম বাড়িটা দুটো ইউনিট, তার মধ্যে প্রথম ইউনিটটা ভাড়া দিয়েছি, আর দ্বিতীয় ইউনিটটা নিজে থাকছে, এটাই বলেছি। তাহলে প্রথম ইউনিটটা ভাড়া দিয়েছি,
এবং রেন্ট রিসিভ বলেছে কত 1,00,000 টাকা। ইউনিট 1 এ বলছে 2 মাস বাড়িটা ভ্যাকেন্ট ছিল আর ইউনিট 2 টা পুরোপুরি নিজে থাকছে। আর একটা ইনফরমেশন গুলো কি দিয়েছে, ফেয়ার রেট দিয়ে 2,48,000, নেট মিউচুয়াল বলছে 1,80,000, স্ট্যান্ডার্ড রেট বলেছে 2,28,000, মিউনিসিপাল ট্যাক্স বলে 20,000, রিপেয়ার্স বলে 10,000, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বরোড টু পারচেজ দ্য প্রপার্টি 1,20,000, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলেছে 40,000। সমস্ত জিনিস দিয়ে দিয়েছে। তা হাউস ওয়ানে এই গল্পটা বলেছে। হাউস ওয়ানটা ইজিলি পেরিয়ে যাবে হাউস ওয়ান, বাট আমি করে দেবো। এবার কি বলছে, এবার চলে আসবো, এবার হাউস নাম্বার 2 তে চলে আসবো। কি বলছে, উত্তম, আচ্ছা এটা উনম লিখেছে, উত্তম হবে, এটা ভুল করে লেখা গেছে, উত্তম। কি হবে, উত্তম। উত্তম ইজ অলসো ইউজিং দিস হাউস ফর দ্য পারপাস অফ রেসিডেন্স। দ্বিতীয় বাড়িটাও উত্তম বসবাস করছে, দ্বিতীয় বাড়িটাও উত্তম বসবাস করছে, প্রথম বাড়িটাও বসবাস করছে। একটা নতুন নিয়ম এসছে, একজন ওনার, ঠিক আছে, ও দুটো বাড়িতে বসবাস করতে পারে, দুটোর বেশি বাড়ি বসবাস করতে পারে, দুটো বাড়িতে বসবাস করতে পারে। বললাম কটা বাড়ি বসবাস করতে পারবে, দুটো বাড়ি বসবাস করতে পারে। আগে যেমন নিয়ম ছিল একটাই বাড়ি বসবাস করবে, কিন্তু এখন নিয়ম হয়েছে তুমি দুটো বাড়ি বসবাস করতে পারবে, ঠিক আছে। তো 2 এর বেশি বসবাস করতে পারবে, 2 এর বেশি বসবাস করলে এরকম অঙ্ক পাবো, দুটোর বেশি। উত্তম is also using the house for the purpose of his residence since 2021. He took loan, ও 12 লাখ টাকা লোন নিয়েছে। এই অঙ্কটা আমাদের কিছু ছিল না, আগের বার যে অনার্স ছিল অঙ্কটা কিছু ছিল না, বাট একটা পয়েন্ট, লোনটা ভালো করে পড়তে, লোন যারা করে গেছিল তারা খুব ভালো মতো পেরে গেছিল। লোনের ব্যাপারটা জানতে হবে, আর লোনের তো প্রচুর অঙ্ক আছে, লোনের প্রচুর অঙ্ক করো। হি টুক আ লোন অফ রুপিস 12 lakhs, 12 লাখ টাকা লোন নিয়েছে উত্তম। কত পার্সেন্ট পারে না, যেখান থেকে লোন নিয়েছে ওকে বছরে 10% করে সুদ দিতে হবে। কেন লোন নিয়েছে দেখ, বলে যে লোন নেওয়ার কারণটা বলে দেখেছিস, কনস্ট্রাকশন বলেছিলাম, পিসিআর সি বলেছি, কনস্ট্রাকশন পারপাসে লোন দিয়েছে। কবে লোন নিয়েছে ডেট বলেছে দেখ, 1/4/18 লোন নিয়েছে, এন্ড কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়েছে কবে, ও এত তারিখে লোন নিয়েছে, কিন্তু বাড়িটা কমপ্লিট হয়েছে কবে, 1/6/21 বাড়িটা কমপ্লিট হচ্ছে। হি রিপেড প্রিন্সিপাল অ্যামাউন্ট লোন টু দ্য এক্সটেন্ট 2 লাখ টাকা, ওই 12 লাখ টাকা লোন নিয়েছে, তবে 2 লাখ টাকা প্রিন্সিপাল শোধ করে দিয়েছে কবে, 30/6/23। বাট নো ইন্টারেস্ট ওয়াজ পেড ডিউরিং দ্য ইয়ার 23-24। 23-24 অব্দি কোনো ইন্টারেস্ট পে করেনি। The municipal value of the house 3 lakhs, and he paid 10,000 as municipal tax and rupees 5,000 for repairs of the house. আচ্ছা, সেকেন্ড বাড়িটা কি ছিল, এটা রেসিডেন্স। তাহলে বোঝা গেল ওদের কোশ্চেন পড়ে। এবার কাট, দাগ কেটে অঙ্কটা স্টার্ট করতে, ঠিক আছে। প্রথমে লিখবো যেটা বলছি, উপরে তো লেখা কি লেখা লিখতে জানিস, এটা লিখে সময় নষ্ট করছে। প্রথমে লিখবো হাউস, লেখ হাউস নাম্বার 1, প্রথমে লেখ হাউস নাম্বার 1, প্রথমে লেখ হাউস নাম্বার 1, লিখেছিস তো, হাউস নাম্বার 1, ঠিক তার পাশে একটা হাইফেন দিয়ে লিখবি। তাহলে হাউস নাম্বার 1 এ কটা ইউনিট ছিল, দুটো, তাহলে লিখতে হবে না ইউনিট 1, তাহলে লিখতে হবে ইউনিট 1। তারপরে ব্যাকেটে লিখবি কি, এটা কি ছিল, লেট আউট, লেট আউট ফর রেসিডেন্স। ঠিক আছে, এত বড় কথা লিখতে হবে, কি লিখলাম, হাউস নাম্বার 1, তার পাশে লিখবি ইউনিট 1, ব্যাকেটে লিখবি লেট আউট ফর, কি লিখলাম, লেট আউট ফর রেসিডেন্স। আচ্ছা, বাড়ি কোন শহরে ছিল বল, কলকাতা। কলকাতায় বাড়ি হলে লিখতে হবে গ্রস, মনে রাখবি, এটা ভুললে চলবে না। আগের অঙ্কটা কলকাতা ছিল না, আগের অঙ্কটা মেট্রো শহর ছিল না। মেট্রো শহরে যদি বাড়ি থাকে তখন গ্রস মিউনিসিপাল ভ্যালু ক্যালকুলেট করতে হবে, কি করতে হবে, গ্রস মিউনিসিপাল ভ্যালু লেখ, প্রথমে লেখ। আগের অঙ্কটা শুধু মিউনিসিপাল লিখেছিলাম, এখানে লিখলাম কি, গ্রস মিউনিসিপাল ভ্যালু। কি লিখলাম বল, গ্রস, লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। কি বললাম, কলকাতায় বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগবে, মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল ক্যালকুলেট করতে হবে, গ্রস মিউনিসিপাল ভ্যালু। অঙ্কে কত বলেছে, কি বলেছে, কি মিউনিসিপাল বলেছে, কোশ্চেন পর কি মিউনিসিপাল বলেছে, নেট বলেছে, কত টাকা নেট বলেছে, নেট কত বলেছে, 1,80,000 টাকা বলেছে। নেট মিউনিসিপাল কত বলেছে, 1,80,000 টাকা। একটা ভুল হবে কিন্তু, এটা ভুল হবে, এটা ভুলটা করবি না, কিন্তু আমি বলেছি ভুলটা করবি না, এই ভুলটা হবে কিন্তু। এখানে 1,80,000 বলবি, আচ্ছা তোদের একটু শিখি, তোদের একটু মনে করে, আগে একটু কিছু মনে করে। এখানে লিখছি, এখানে লিখছি, আমার নোটে লেখানো আছে, নোট থেকে নোট লেখানো আছে, নেট থেকে কি করে গ্রসে যেতে হয়। তোকে নেট দিয়ে দিলে তোকে লাগবে কি, গ্রস লাগবে, নেট থেকে কি করে গ্রসে যেতে হয়। এই দেখো ওর মনে পড়ে গেছে, নেটের সাথে যদি 10/9 গুণ করো
তাহলে তাকে বলে গ্রস। নেটের সাথে 10/9 মনে হচ্ছে, নেটের সাথে 10/9 গুণ করলে গ্রস হবে। তাহলে নেট কত ছিল? এখানে লিখবো নেট ছিল 1,80,000, হ্যাঁ কি না? তার সাথে 10/9 গুণ করবো, কত হচ্ছে? 2 লাখ টাকা হচ্ছে। আমি বলেছি 2 লাখ টাকা করতে হবে না, আমি বলেছি 2 লাখ টাকা। 1,80,000 10/9 করলে 2 লাখ টাকা হবে। শেষ হয়। 2 লাখ টাকা এখানে লিখলে কেটে দেবে। তোর হাউস ওয়ানে কটা বাড়ি ছিল, কটা ইউনিট ছিল বল? দুটো ইউনিট ছিল। হাউস ওয়ানে কটা ইউনিট ছিল? দুটো। এবং দুটো ইউনিট ইকুয়াল ছিল, জানিস তো? বলছে 50% ভাড়া দিচ্ছি, 50% কি করছি? নিজে থাকছি। বল না, 50% নিজে ভাড়া দিচ্ছি আর 50% কি করছি? নিজে থাকছি। তাহলে পুরো বাড়িটার ভ্যালু 2 লাখ টাকা। তাহলে লেট আউট বাড়ির মিউচুয়াল কত লিখবো? 1 লাখ টাকা লিখতে পারি। এটাই যদি 2 লাখ টাকা লিখতে, কেটেই তো। তোকে মাথায় রাখতে হবে, এটা তোকে মাথায় রাখতে হবে। শুধু আর ঠান্ডা মাথায় করতে হবে অঙ্কটা। কত হবে ইন্টু 1/2 লেখ, 1/2 কত হবে? এটা 1 লাখ টাকা। এই ওয়ার্কিংসটা লিখে নিবি। কি লিখবি? গ্রস মিউচুয়াল ভ্যালু ব্র্যাকেটে করতে গেলে 1,80,000, like 1,80,000 into 10/9 into 10/9 into 1/2 লিখেছিস তো? ঠিক আছে তো? কত লিখলি? করে 1 লাখ টাকা হলো। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে এখানে? ডাউট থাকলে বল। আবার বলি, চারবার বলি, শুনে নে। মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। আমাদের মেট্রো শহর ভারতবর্ষে 4টে আছে, জানিস তো? 4টে মেট্রো শহর কি কি? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। যদি এই 4টে শহরে বাড়ি হয়, কি মিউনিসিপাল লাগবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। অঙ্কে নেট দিয়েছে, নেট থেকে কি করে ক্রস করতে হয়? 10/9 মাল্টিপ্লাই করো, গ্রস হয়ে যাবে। এটার সাথে 10/9 মাল্টিপ্লাই করলে গ্রস হয়ে যায়। ঠিক আছে তো? এরপরে লিখবো কি? ফেয়ার রেট। এরপরে লিখবো কি? ফেয়ার রেট। বল, অঙ্কে ফেয়ার রেট কত দেখতে পাচ্ছিস তোরা? কত আছে ফেয়ার রেট? 2 লাখ, 2,48,000, তাই তো? 2,48,000 ফেয়ার রেট ছিল, 2,48,000। তাহলে পুরো বাড়ির ফেয়ার রেট 2,48,000। তাহলে এখানে কত হবে? 1,24,000। এটা মাথায় রাখতে হবে। দেখিয়ে দে। 2,48,000 ইন্টু 1/2, সেটা কত হবে? 1,24,000। দুটোর মধ্যে বড় কোন? 1,24,000। ঠিক আছে? তার নিচে লিখবি স্ট্যান্ডার্ড রেট। পুরো বাড়ির স্ট্যান্ডার্ড রেট কত বলে দেখ? 2,28,000, তাই তো? দেখ, 2,28,000। তাহলে এটার কত হবে? 1,40,000। ঠিক আছে? দুটোর মধ্যে ছোট কোনটা? 1,40,000। অনার্সের অঙ্ক। কঠিন দিয়েছিল অঙ্কটাই বলবো না, জাস্ট একটু ঠান্ডা মাথায় তোকে অঙ্কটা করতে হবে। 1,40,000। দুটোর মধ্যে ছোট কোনটা? 1,40,000। কি লিখবো? স্টেপ ওয়ান লেখ, স্টেপ ওয়ান। লিখে রিজনেবল এক্সপেক্টেড রেট। কি লিখলাম? রিজনেবল এক্সপেক্টেড রেট। কি লিখলাম বল? রিজনেবল এক্সপেক্টেড রেট হয়ে গেল। এবার লিখবো স্টেপ টু। কি লিখতে হয়? অ্যানুয়াল রেট। কোশ্চেন পড়ে বল অ্যানুয়াল রেট কত হবে? রেট কত বলেছে? রেট কত বলেছে বল কোশ্চেন পর? 1 লাখ টাকা। আরে রেন্ট রিসিভ কত বলেছে বল? 1 লাখ টাকা। এখন বলি স্যার, স্যার 1 লাখ টাকা এটাকেও ভাগ করুন। আরে কি বোকামির মতো কথা বলছি, এটা কেন ভাগ হবে? হাউস ওয়ানের দুটো ইউনিট আছে। প্রথম ইউনিটটা ভাড়া দিয়েছিস, দ্বিতীয় ইউনিটটা নিজে থাকছিস। তো দ্বিতীয় ইউনিটটা তুই ভাড়াই পাবি না। তাহলে এই যে 1 লাখ টাকা ভাড়া পেয়েছিস তো প্রথম ইউনিট থেকে, ঠিক আছে তো? তাহলে 1 লাখ টাকা ভাড়া পেয়েছিস, কিন্তু 1 লাখ টাকা লিখতে পারবি না। দাঁড়া, নিচে বলেছে 2 মাস ভ্যাকেন্ট। 2 মাস ভ্যাকেন্ট দিয়েছে, তার মধ্যে ক মাসের ভাড়া পেয়েছিস? 2 মাস ভ্যাকেন্ট দিয়ে তাহলে তুই ক মাসের ভাড়া পেয়েছিস? 10 মাসের ভাড়া পেয়েছিস। তাহলে কি লিখতে পারি এখানে? অ্যানুয়াল রেন্টের জায়গায় 1,00,000/10 ইন্টু 12, হ্যাঁ কি না? 1,20,000, তাই তো? দুটোর মধ্যে বড় কোনটা? 1,20,000। কি লিখবো? স্টেপ থ্রি লেখ। কি লিখবো? হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু। হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু। কি লিখলাম? হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু। কি লিখলাম? হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু। এবার লিখবো লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখবো? ডিউ টু লস ডিউ টু ভ্যাকেন্সি।
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি কত হবে, 20,000 টাকা হবে। কি করে এটা বুঝে গেছিস? 1,20,000 থেকে 1 লাখ বাদ দেবো, তাই তো? কত হবে? 20,000 টাকা। তাহলে 1,20,000 থেকে 20,000 বাদ দিলে কত হচ্ছে? 1 লাখ টাকা। যেটা বেরোচ্ছে তাকে কি বলে? আগের অঙ্কগুলো পড়েছিস, সেটা সুন্দর করে দেখে দেখে পাতা উল্টো করতে পারবি তুই। এটাকে কি বলে বল? গ্যাপ বলে, গ্যাপ। গ্রস অ্যানুয়াল ভ্যালু লেখ। গ্রস অ্যানুয়াল ভ্যালু 1 লাখ টাকা লেখ। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। কত হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু বল? 1 লাখ টাকা হয়ে গেল। তারপরে কি লিখতাম? লেস মিউনিসিপাল ট্যাক্স। লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. লিখলাম মিউনিসিপাল ট্যাক্স আর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। তাহলে কোশ্চেন পড়ে বল, কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স কত দেখতে পাচ্ছিস তোরা? কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? 20,000 টাকা বলেছে। কিন্তু 20,000 টাকা পুরো বাড়ির মিউনিসিপাল ট্যাক্স। পুরো বাড়ির মিউনিসিপাল ট্যাক্স 20,000 টাকা। তাহলে পুরো বাড়ির মিউনিসিপাল ট্যাক্স 20,000 টাকা হয়, তাহলে এই পোর্শনটার জন্য কত হবে? 10,000 টাকা। 50%। 20,000 50% কত হবে? 10,000 টাকা। তাহলে 1 লাখ থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 90,000 টাকা। এই যে 90,000 টাকা বেরোলে তাকে কি বলে? নেট অ্যানুয়াল ভ্যালু লেখ। নেট, যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু কত? 90,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছিস তো? নেট অ্যানুয়াল ভ্যালু এই অঙ্কগুলো যেগুলো করাচ্ছি না এখানে, হাউস পয়েন্টে এখন তো কোনো হোমওয়ার্ক দেবোই না। যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো আরো একবার করে করবি। তাহলে কি করতে হবে বলতো? তোকে এই যে ফরম্যাটটা হলো না, ফরম্যাটটা পুরো মাথার মধ্যে গেঁথে রাখ, তারপর অঙ্ক করতে পারবি। যেমন এই দুটো গেঁথে রাখতে পারিস, পরের দিন যখন অঙ্কগুলো করাবো দেখবি খুব ইজি লাগে। ঠিক আছে তো? করে রাখতে হবে এগুলো। নেট অ্যানুয়াল 90,000 টাকা। এবার কি লিখবো? তোকে লিখবো লেস লেখ, লেস। মনে আছে কি লিখবো? ডিডাকশন লেখ, ডিডাকশন আন্ডার সেকশন 24। কি লিখবো প্রথমে? স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত হবে 90,000 টাকার উপর বল? 30%। যে পরের দিন না, যখন করতে আসবি, মানে ধর 7:30 থেকে 8টা হবে স্যালারি যখন চেক করবো, 8টার সময় কি করবো? 8টা থেকে 8টা 15 মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার লিখে দেবো। লিখে দে। কি লিখতে বলবো? বুঝতে পারলি? কি লিখতে দেবো? এই যে লেট আউট হাউস প্রপার্টির ফরম্যাটটা লিখতে দেবো। বলে ফরম্যাটটা লিখে দে। দেখবো কার কথাটা মনে আছে। লিখতে দেবো। ঠিক আছে? তাহলে তো হয়ে গেল। ওটা যদি লিখে দিতে পারিস তাহলে তোর অঙ্ক হয়ে গেল, শিখে গেলি তো। হাউস প্রপার্টি খুব একটা বেশি টাফ না, ও হয়ে যাবে। 2 দিন 3 দিন করলে হাউস প্রপার্টি শেষ করে দিতে পারবো। কি বললাম বুঝলি? এইগুলো তোকে মনে রাখতে হবে। তো 90,000 30% করলে কত হবে বল? 27,000 টাকা। তারপরে কি লিখবো? ইন্টারেস্ট অন লোন। বল অঙ্কে ইন্টারেস্ট অন লোন কত বলেছে এই বাড়িতে? প্রথম বাড়িতে দেখ তো, প্রথম বাড়িটা পড়ি একটু ভালো করে, আরো একবার পড়ি। প্রথম বাড়িটা লোন নিচ্ছি কি জন্য দেখ তো। প্রথম বাড়িতে লোন ছিল তো? ক্যাপিটাল। ওই যে ওটাই মানে লোন ক্যাপ। এই যে বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বরোড টু পারচেস প্রপার্টি। বাড়ি কেনার জন্য লোন নেওয়া হয়েছিল। কি বললাম? বাড়ি কেনার জন্য লোন নেওয়া হয়েছিল। ছাড় পাবে কি পাবে না? বাড়ি কেনার জন্য লোন নেওয়া হলে ছাড় পাবে কি পাবে না? 2 লাখ টাকা কেন বলবি? এটা বলা উচিত নয়। 2 লাখ টাকা নিয়ম কাদের জন্য বেঁধেছে? সেলফ অকুপাইড বাড়ির জন্য 2 লাখ টাকা। কিন্তু লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই। তাহলে দেখ আমি বলছি, মন দিয়ে শুনবি। আমার প্রথম প্রশ্ন, এখানে ইন্টারন্যাশনাল লোন ছাড় পাবে কি পাবে না? পাবে। কেন পাবে? পারচেস করার জন্য লোন নিই, ছাড় পাবে। ঠিক আছে তো? আচ্ছা, লোনের উপর কত ইন্টারেস্ট দিতে হচ্ছে বল? লোনের উপর কত ইন্টারেস্ট দিতে হচ্ছে? 1,20,000। কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে? আরে 1,20,000 তো পুরো বাড়ির জন্য। লেট আউটে কত আসবে? 60,000। মাথায় রাখবি, ভুল করা যাবে না কিন্তু। ভুল করে 1,20,000 লিখবি না। তাহলে ইন্টারন্যাশনাল লোন কত লিখবো? 60,000 লেখ। 1,20,000 ইন্টু 1/2, 60,000। আচ্ছা বল, লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট হয় ইন্টারন্যাশনাল লোনে? লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই। এই পরের দিকে ছোট ছোট কোশ্চেন জিজ্ঞাসা করবো কিন্তু, এগুলো সব 12 এই সমস্ত কোশ্চেন আসতো। হলো? তাহলে বল 87,000 আর 60,000 যোগ করে কত হচ্ছে? 87,000। 90 থেকে 87 বাদ দিলে কত হলো? 3,000 টাকা। তাহলে এটা কি হলো? প্রথম বাড়ির ইউনিট 1 থেকে 3,000 টাকা ইনকাম করলাম। কি বললাম? প্রথম বাড়ির ইউনিট 1 থেকে 3,000 টাকা ইনকাম করলাম। এবার কি করবো? প্রথম বাড়ির ইউনিট 2 করবো।
কি করবো প্রথম বাড়ি? ইউনিট 2 লেখ। হাউস নাম্বার 1 ব্র্যাকেটে লিখবো কি? ইউনিট 2, তারপরে কি লিখবো? সেলফ অকুপাইড। ফর রেসিডেন্স। ঠিক আছে তো? নিশ্চয়ই আগের অঙ্ক করিয়েছি, তোদের কোনো বুঝতে অসুবিধা হবে না। সেলফ অকুপাইড বাড়ি শুরু হয় কোথা থেকে? নেট 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 অ্যানুয়াল ভ্যালু। মিউনিসিপ্যাল কেন বলছিস? নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু থেকে শুরু হবে। নেট অ্যানুয়াল ভ্যালু কি লিখবো? নীল। সেকেন্ড ঘরে লিখবি নীল। এর থেকে মাইনাস করব ডিডাকশন। লেখ ডিডাকশন আন্ডার সেকশন 24 শুধুমাত্র ইন্টারন্যাশনাল লোন আসে। কত লিখবো ইন্টারন্যাশনাল লোন? 60,000 টাকা। ক্লিয়ার? তাহলে পুরো বাড়িটার লোন নিয়েছিলাম, তার জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে 1,20,000। পুরো বাড়ির জন্য 1,20,000। প্রথম ইউনিটে 60,000 হলে দ্বিতীয় ইউনিটে কত হবে? 60,000। নীল থেকে 60 বাদ দিলে কত হলো? মাইনাস 60,000। তো প্রথম বাড়িটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। প্রথম বাড়িটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। প্রথম বাড়িটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। সেকেন্ড বাড়িটা চলে যাবে। ঠিক আছে তো? আগের বছর দিয়েছিল দেখি প্যাটার্নটা বুঝলি? আগের বছর। হ্যাঁ বল। এখন বলবো কেন? দুটো পুরো বর একবারে, তারপর তো বলবো। দেখ আগের বছরের অঙ্ক দেখিস কেমন দিয়েছিল? মানে এটা কি দেখতে পাচ্ছি? এরকম অঙ্কই পরীক্ষায় আসে। তাহলে বুঝতে পারছিস তোকে প্র্যাকটিস করতে হবে এরকম। বুঝতে পারলি ব্যাপারটা? হলো সেকেন্ড বাড়ি। সেকেন্ড বাড়িটাও সেলফ অকুপাইড, ওটাও ছোট 2 লাইন হবে। সেকেন্ড বাড়িটা 2 লাইন হবে, কিন্তু আসল খেলা আছে সেকেন্ড বাড়িতেই রে। আসল খেলা সেকেন্ড বাড়িতে। এই সেকেন্ড বাড়ির একটা ওয়ার্কিংস করার জন্য 5 নাম্বার পাবে। সেটা লোনের ক্যালকুলেশন শিখতে হবে। ঠিক আছে? যেটা তোদের ক্লাস 12 এ ওই প্রবলেমটা আউট অফ সিলেবাস ছিল, দরকার ছিল না। এখানে আছে, বাট আমি পড়িয়েছিলাম। দেখে এখানে লিখবো হাউস নাম্বার 2। লেখ কি লিখবো? হাউস নাম্বার 2। লেখ হাউস নাম্বার 2। কি লিখবো? হাউস নাম্বার 2 ব্র্যাকেটে লেখ সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। সেলফ অকুপাইড ফর রেসিডেন্স কি লিখবো? সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। তো নিশ্চয়ই সেলফ অকুপাইড এর নিয়ম তো জানিস, তোকে শেখাতে হবে। এটা দেখে দেখে লিখবো, আগেরটা লেখাটা দেখে দেখে লিখবো। নেট অ্যানুয়াল ভ্যালু কি লিখবো বল? নেট অ্যানুয়াল ভ্যালু কত লিখবো? নীল সেকেন্ড ঘরে। লেস করবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে কি লিখবো বল? ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে তো? ইন্টারেস্ট অন লোন। টাকাটা আমি লিখতে পারছি না জানিস তো? আমি এখন লিখতে পারবো টাকা। এইদিক শোন, এখানে দেখ আমি তোকে এরকম বক্স করে রাখলাম, মানে কিছু একটা ইন্টারেস্ট লোন হবে, টাকা বেরোবে, সেটা পরে বসাবো। বুঝতে পারলি তো কি বললাম? কিছু একটা হবে, আমি জানি না কত বেরোবে, তারপর অ্যান্সারটা বের করবে। আচ্ছা, দেখ হয়েছে সবার ওয়ার্কিংস। সবাইকে ওয়ার্কিং শিখতে হবে। এখন যে ওয়ার্কিংসটা শিখবো, এই ওয়ার্কিং যদি সত্যি একবার মাথায় ঢুকে যায়, তার মানে মনে কর তোর হাউস বডি শেষ, আর তুই দরকার নেই হাউস বডি। এই ওয়ার্কিংস হচ্ছে হাউস বডির মেইন। এই ওয়ার্কিংস হচ্ছে হাউস বডির মেইন, ভালো করে বুঝবি। ওয়ার্কিংসটা করবো, রেডি করবো ওয়ার্কিংস করার জন্য। তো তোদের সবাইকে পড়তে হবে কিন্তু। কোশ্চেনটার দিকে তাকা, হাউস নাম্বার 2 দিকে তাকা। প্রথম কোশ্চেন করছি। কোশ্চেন তো পড়াই হয়ে গেছে। প্রথম কোশ্চেন বল, সেকেন্ড বাড়িতে কি কোনো লোন নেওয়া হয়েছিল? কত টাকা লোন নেওয়া হয়েছিল? 12 লাখ টাকা। নাম্বার 1 আমি কোশ্চেন করলাম 12 লাখ টাকা লোন নেওয়া হয়েছিল। সেকেন্ড কোশ্চেন, কেন লোন নেওয়া হয়েছিল? কি কারণের জন্য লোন নেওয়া হয়েছিল? তাহলে কি ছাড় পাবে? কি পাবে না? ছাড় পাবে। কনস্ট্রাকশনে লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম? 2 লাখ টাকা। সেলফ বুক ওই বাড়ি, লেট আউট বাড়িতে কোন লিমিট নিলাম, সেলফ বুক করছি। ঠিক আছে? এবার দেখ এখানে একটা ওয়ার্কিংস করবো, তো ওয়ার্কিংস দেখবি, আগে দেখে নিবি। আগে টোকাটুকি দরকার, এখানে ভালো করে বুঝতে হবে। এটা লাইন, এটা ওয়ার্কিংস করছি, এরকম একটা লাইন ড্র করলাম। এরকম একটা লাইন ড্র করলাম। ঠিক আছে তো? সেটা কি? আচ্ছা বল, তোরা বল, লোনটা নিয়েছি কত তারিখে? বল ডেট বল। 1/4। 1/4/18।
এই যে এখানে লিখছি, দেখ ভালো করে দেখবি, এখানে লিখছি ডেট অফ, তুমি দেবো, হয়ে যাক, এই ইন্টারেস্টটা বোঝানো হয়ে যাক, তারপর টুকবো, টুকতে বলবো না, ভালো করে বুঝতে হবে। ডেট অফ লোন টেকে, এখানে কি লিখলাম বল? প্রথমটাই লিখলাম ডেট অফ লোন টেকেন, মানে আমি কত তারিখে লোন নিয়েছি। এই কনসেপ্টটা কিন্তু 12-এ শিখিসনি, ভালো করে শোন। এই কনসেপ্টের মধ্যে থিওরি ছিল 12-এ, কিন্তু এখানে কিন্তু অঙ্ক শিখতে হবে ভালো করে। এবং প্রতিটা অঙ্ক আমি তোকে বলছি, প্রতিটা অঙ্ক এরকম পাবি, অনার্সের অঙ্ক তো পাবি, জেনারেলও কয়েকটা অঙ্ক আছে, তাই তো পাবি, কিন্তু আমি বলে দিই। এবং আমার ফাইনাল সাজেশনে এই ইন্টারেস্টের লোন থাকবেই। লোন নিয়েছিলাম কবে বল? 1/4/18 লোন নিয়েছিলাম। সেকেন্ড কোশ্চেন বলছি, বাড়ি কবে কমপ্লিট হয়েছে বল? কি লিখবো? কনস্ট্রাকশন, এখানে লিখবো কি? কনস্ট্রাকশন কমপ্লিট, কনস্ট্রাকশন কমপ্লিট কবে কমপ্লিট হয়েছে বললি? 1/6/21। তাহলে লোন নিয়েছি, ভাগ করে দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এই তারিখে লোন নিয়েছি, আর বাড়ি কবে কমপ্লিট হয়েছে? এই তারিখে বাড়ি কমপ্লিট, বুঝা গেল? লোন নিয়েছি কবে? 1/4/18-তে, আর বাড়ি কমপ্লিট হয়েছে কবে? 1/6/21। নেক্সট, যেই বছর, ভালো করে শুনবি, যেই বছর বাড়ি কমপ্লিট হবে, ঠিক আছে, সেই বছরে 31 মার্চ তোর বাড়ি কমপ্লিট কোন বছর বল? সালটা বল। 21 সালে। তাহলে 21 সালে 31 মার্চ কবে? নিশ্চয়ই এরকম সময় আসবে, 31 মার্চ 21। বুঝতে পারলি কি বললাম? যেদিন বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ, ঠিক তার আগে। দেখ 21 সালে বাড়ি কমপ্লিট হচ্ছে এই তারিখে, জুন মাসের 21 সালে বাড়ি কমপ্লিট, তার আগে 31 মার্চ বাড়ি কমপ্লিট। বুঝলি? এবার কি করতে হবে ভালো করে শুনবি, এই যে এখান থেকে একটা ডাক দেবো এই তারিখ, অর্থাৎ এই সময় থেকে এই সময় অব্দি কত মাস হচ্ছে তোকে বলতে হবে। বাবা 36 মাস, ডাইরেক্ট বলে দিয়ে, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, 36 মাস হচ্ছে। 1/4/18 থেকে 31-21 অব্দি একে বলে 36 মাস। এই সময়কালটাকে কি বলে জানিস তো? দেখ, এই সময়কালটাকে ট্যাক্সের ভাষায় বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। কি বললাম? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এখন তোদের মনের মধ্যে একটা কোশ্চেন ঢুকতে পারে, আমি তোকে বলছি সেই কোশ্চেনটা কি। তোরা বলিস স্যার বাড়ি তো কমপ্লিট হচ্ছে এই তারিখ, তাহলে তো আমার প্রিকশন পিরিয়ড তো এখান থেকে এত অব্দি হওয়া উচিত। সেটা তুই বলছিস সেটা হওয়া উচিত, ইনকাম ট্যাক্স বলছে না। ইনকাম ট্যাক্স বলছে না, আমি বলছি ইনকাম ট্যাক্স বলছে যে প্রিকশন পিরিয়ড হবে এখান থেকে এত। এটা ইনকাম ট্যাক্সের ভাষা। তুই বুঝতে পারছিস বলে না স্যার, আমি তো জানি প্রিকশন পিরিয়ড এখান থেকে এত অব্দি হবে, তোর হিসাবে বলছিস, এটা ঠিকই বলছিস তুই, তুই কোনো ভুল বলিসনি। বাড়ি যে কমপ্লিট হয় তার আগের পোর্শনটা তো প্রিকনস্ট্রাকশন পিরিয়ডই হয় না, তোরা জানিস, ঠিকই বল, তোরা বললাম। কিন্তু ইনকাম ট্যাক্স বলছে না, আমি প্রিকশন পিরিয়ড, আমি এইটাকে বলবো প্রিকনস্ট্রাকশন। বুঝা গেল কি বল? তাহলে পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড কোথায় হতে পারে বল? এখান থেকে, এখান থেকে হ্যাঁ, এখান থেকে যতদিন না পর্যন্ত লোনটা ফুললি পেড হবে। কি বললাম? পোস্ট কাকে বলে? আচ্ছা পোস্ট কাকে বলে? পোস্ট মানে কি বুঝছিস? পোস্ট মানে কি? বডি। অর্থাৎ এই পোস্টারটাকে বলে, এখানে লিখছি দেখ, পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। বুঝতে পারলি কি বলে? এই পিরিয়ডটাকে কি বলে? আমার ইন্টারন্যাশনাল লোনের উপর একটা আলাদা ভিডিও আছে, শুধু ইন্টারন্যাশনাল লোনের অঙ্কই আছে না, প্রচুর অঙ্ক আছে ইন্টারন্যাশনাল লোনের, ওটা খুব দরকার, আসলে বোঝার দরকার, এটাই বোঝাচ্ছি। ওটা বুঝতে অত অসুবিধা হবে না, এটা যে এখন ভালো করে দেখে নিস। এটা কি বলে? এটাকে পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। পোস্ট কোন দিন থেকে শুরু হচ্ছে বুঝিস তো? এই দিন থেকে। স্যার কত তারিখ অব্দি হবে না বলুন? কত তারিখ অব্দি? যতদিন না পর্যন্ত লোন শোধ হবে। এখানে বলছে লোন শোধ করেছে, ওরা তোকে বলেছে 12 লাখ টাকা লোন নিয়েছ, তার মানে 2 লাখ টাকা শোধ করেছি। পুরো শোধ করেছে না। তাহলে যতদিন না পর্যন্ত লোন শোধ হবে ততদিন পর্যন্ত তোকে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে। বুঝছিস কি বললাম? তার তোরা জানিস, তোরা তো এমনি জানিস, নর্মাল তুই কারো থেকে লোন নিস, যতদিন না লোন শোধ করতে পারি ততদিন লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে। স্যার পোস্ট কাকে বলে? পোস্ট কনস্ট্রাকশন হওয়ার পরেরটাকে বলে। কিন্তু পোস্টের পিরিয়ডটা তোদের হিসাবে বলি স্যার পোস্ট এখান দিয়ে শুরু হওয়া উচিত, কিন্তু ইনকাম ট্যাক্স বলছে না আমি এখান দিয়ে, এটাকে বলে কনস্ট্রাকশন। বুঝে গেল কি বললাম? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কথা ঢুকছে তো? এটা কিন্তু খুব জরুরি ছিল। এই দেখে ছবিটা, আমি তোকে ডাইরেক্ট অঙ্ক করি কি বোঝাবো তোকে? ছবিটা দেখে কিছুটা ক্লিয়ার হচ্ছে? ছবিটা দেখে বুঝতে পারছিস তো?
স্যার পরীক্ষায় ছবি আঁকতে পারি, অবশ্যই আঁকতে পারিস, অবশ্যই আঁকতে পারিস, কোনো সমস্যা নেই। আচ্ছা প্রিকশনারি পিরিয়ড কত মাস বললি তোরা? 36 মাস, ঠিক আছে। এবার এখানে বের করছি এই পিরিয়ডে লোনের ওপর কত টাকা ইন্টারেস্ট। আচ্ছা তুই লোন কত নিয়েছিলি বল? 12 লাখ টাকা। লোন কত নিলি? 12 লাখ টাকা লোন নিয়েছিলি। কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল বল? 10%, মানে 10/100। তাহলে তুই কত মাসে, আরে তুই সরকার কি বলছে বলো তো? আচ্ছা তুমি তো বাড়ি করার জন্য লোন নিয়েছো, তুই বাড়ি করার জন্য লোন নিয়েছো মানে তুমি তো বাড়িতে কোনো ইনকামই করতে পারলে না। আমি তোমার থেকে এখন এখন ইন্টারেস্ট নেবো কি করে? বোঝ ব্যাপারটা, কনসেপ্ট বুঝবি। তুমি লোন নিয়েছো কবে? এই তারিখে লোন নিয়েছো, বাড়ি কমপ্লিট হচ্ছে 1/6/21। তাহলে তুমি ভাড়া তো দেবে নিশ্চয়ই, বাড়ি কমপ্লিট হওয়ার পর ভাড়া দেবে। আমি এখন তোমার থেকে কি করে ইন্টারেস্ট নেবে? আমার তো বলি স্যার তাহলে সরকার তো ভালো, মানে ইন্টারেস্ট দেবে না, মানে সরকার আর কি ইন্টারেস্ট নেবে? সরকার ইন্টারেস্ট নেবে না, যার থেকে লোন নিই সেই ইন্টারেস্ট নেবে, যার থেকে লোন নিই সেই ইন্টারেস্ট, সরকার ডিডাকশন দেবে। সরকার বলেছে আমি মানলাম তোমার বাড়ি তো তৈরি হয়নি এখন, তোমার বাড়ি এখন তৈরি হবে, তারপর বাড়ি ভাড়া বসবে, তারপর ইনকাম করবে। আমি এখন তোমার কাছ থেকে ইন্টারেস্টের কথা বলছি না। ইন্টারেস্টটা কখন হবে? ঠিক আছে তো? এখন এই যে এইখানে যে তুমি 36 মাসের ইন্টারেস্টের ডিউ পড়ে রইলো, এই ইন্টারেস্টের টাকাটা তোমার থেকে পরে ডিডাকশন দেবে। বোঝার চেষ্টা কর ব্যাপারটা, একটু কনসেপচুয়ালি বুঝতে হবে। তো যে ডিডাকশনটা দেবে, তুই ডিডাকশন কবে পাবি? তুই ইনকাম করলি তো ছাড়টা পাবি। তো ইনকাম কি এই পিরিয়ডে তোর ইনকাম হয়েছে? ইনকাম কবে হবে? বাড়ি কমপ্লিট হবে, তারপর ভাড়া বসবে, তারপর তো ইনকাম হবে। তাহলে ছাড়টা কবে পাবি? বাড়ি তৈরি হওয়ার পর ভাড়া বসাবি, তখন ইনকাম হবে, তারপর ছাড়টা পাবো। ঠিক আছে তো? এখন এখন প্রশ্ন, বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে পারে, সেই প্রশ্নগুলো একটা করে অ্যান্সার আমি দেবো। তাহলে তুই ক মাসের ইন্টারেস্ট বাকি ছিল? 36 মাসের। এই 36 মাসের ইন্টারেস্টটা ক্যালকুলেট করবো, করে বল কত হচ্ছে। 12 লাখের 10%, 1,20,000, 1,20,000 ইন্টু 3, 3,60,000। তাহলে এই সময় ইন্টারেস্ট কত টাকা ডিউ করে আছে? 3,60,000 টাকা। আর পোস্ট ইন্টারেস্ট কত হবে বল? তোরা নিজেরা হিসাব করে বল, একটা করে বলছি। আচ্ছা তোর বাড়িটা কমপ্লিট হয়েছে কবে বল? 1/6/21, মানে ওই ধর 21/22। 21/22 ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ। পোস্ট পোস্ট করছি 21/22-এ কত টাকা ইন্টারেস্ট দিতে হবে? 12 লাখ টাকা লোন নিয়েছিলি, তার উপর 10% সুদ দিতে হবে। 21/22-এ তোকে 1,20,000 টাকা সুদ দিতে হবে। আচ্ছা তুই 2 লাখ টাকা লোন শোধ করেছিলি কবে বলতো? 23-24। তাহলে 22-23-এও দিতে হবে তোকে কত? 22-23-এ দিতে হবে কত? 1,20,000। 23-24 তুই লোনটা শোধ করেছিস কবে বল? 2 লাখ টাকা লোন শোধ করেছিস বল, কবে লোন শোধ? 2 লাখ টাকা লোন শোধ করেছিস কবে? 30/6। তাহলে আমি তোকে তোকে সুন্দর করে বোঝাচ্ছি, ভালো করে বুঝবি কিন্তু এটা। 1/4/23 থেকে 30/6/23, এই সময় কত টাকা লোন ছিল তোর? 12 লাখ টাকা লোন ছিল। তো লোনটা কবে শোধ করি? 2 লাখ টাকা শোধ করেছি কবে? 2 লাখ টাকা লোন শোধ 30/6। তাহলে এই সময় কি, এই সময় লোনটা কত ছিল? এই সময় তো 12 লাখ টাকা ছিল। তাহলে 12 লাখ টাকা ইন্টু 10% ইন্টু 3/12 বুঝেছিস? তারপর তুই লোন শোধ করে 30/6, তার মানে কত হবে? 1/7/23 থেকে 31/3/24-এ তোর লোন কত হয়েছে? 12 লাখ 12 লাখ শোধ হয়ে গেছে, 10 লাখ হয়ে গেছে। 10 লাখ ইন্টু 10% ইন্টু 9/12, তাহলে কর 12 লাখের 10% কত? 1,20,000। 1,20,000-কে 3/12 কর। 1,20,000-কে চিন্তার ইন্টারেস্ট লোন প্রতিদিন একটা একটা করে অঙ্ক করো, কোন চিন্তা করতে হবে। কত যে বলে? 1,20,000 ইন্টু 3/12, 1,20,000 4 দিয়ে ভাগ করলে 30,000 টাকা, তাই তো? কত যেটা? তারপরটা 10 লাখের 10%, 1 লাখ। 1 লাখ ইন্টু 9/12 করে দেখ কত হচ্ছে? 75,000 টাকা দেখ তো। তাহলে 30 আর 75 কত হলো বল? ঠিক আছে? তাহলে পোস্ট বুঝতে পারলি তো? এবার দেখ, এবার এখানে আমাকে লিখতে হবে প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, এখানে লিখলাম প্রিভিয়াস ইয়ার। এখানে লিখবো প্রি, আর এখানে লিখবো পোস্ট, আর এখানে লিখবো টোটাল। মন দিয়ে শুনবি। তোর বাড়ি কমপ্লিট হয়েছে কোন বছর? যে বছর বাড়ি কমপ্লিট হবে তুমি সে বছর থেকে ছাড় পাবে।
কমন সেন্স, যে বছর বাড়ি কমপ্লিট হবে সে বছরই তুই ভাড়া বসাবি। তাহলে ভাড়া বসাবে সে বছর ইনকাম হবে, আর সে বছর ইনকাম সে বছর দিয়ে ছাড় পাওয়া শুরু হবে। তাহলে 1/6/21 বাড়ি কমপ্লিট হয়েছে মানে 21/22 তাহলে 21/22 থেকে ছাড় পাবে। এখানে লিখছি 21/22 প্রথম বছর। তারপর 22/23, 23/24, 24/25, 25/26 আর কত বছর অব্দি লিখবে? যতদিন না পর্যন্ত লোন শোধ হবে ততদিন লিখতে হবে। কি বললাম কথাটা? আর যতদিন পর্যন্ত লোন শোধ হবে ততদিন পর্যন্ত ইন্টারেস্ট দিতেই হবে তোকে। এবার শোন, আচ্ছা তোর এই পিরিয়ড আগে কত টাকা ইন্টারেস্ট বাকি ছিল? পিরিয়ড ইন্টারেস্ট 3,60,000। এখন কারোর মনে প্রশ্ন হলো, স্যার আমার কাছে প্রচুর টাকা আছে, তুমি 3,60,000 টাকা আমি 1 বছরে ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি, এই সময় 3,60,000 1 বছরে দিয়ে দিচ্ছি, আমি যে বছর 3,60,000 দেবো সে বছর কি পুরো 3,60,000 ছাড় দেবে? সরকার বলছে না, সেই বছর পুরো 3,60,000 ছাড় দেবো না। এই যে এত টাকা বাকি ছিল, এই যে পুরো টাকা যে ইন্টারেস্ট বাকি ছিল, আমি তোমাকে 5টা ভাগে ছাড় দেবো। কি বললাম? 1 বছরে পুরো ছাড় দেবো না, 5টা বছরে ছাড় দেবো। কবছর ছাড় দেবো? 5 বছরে ছাড় দেবো। তাহলে 5 বছরে যদি ছাড় দেয় তাহলে প্রতি বছর কত করে হচ্ছে? 3,60,000 ডিভাইড বাই 5 কত হচ্ছে বল? 3,60,000 ডিভাইড বাই 5 করে দেখ কত হচ্ছে? 72,000। কি বুঝতে পারলি? তোর যে আগের প্রি কনসাল পিরিয়ডে যত টাকা ইন্টারেস্ট ডিউ ছিল সেই টাকাটা তুই 5 বছর, সেই টাকাটা তুই 5 বছর ছাড়, 5 বছর তুই ডিডাকশন পাবি। তাহলে 3,60,000 যে 5 বছর পাস, তাহলে এক বছর কত করে ছাড় পাবো? 72 করে। তাহলে 21/22 তুই বুঝতে পারলি আমি কেন 5টা বছরই লিখলাম, এই অন্য কোনো বছর লিখিনি? এই কারণে। স্যার তার পরের গুলো দেখ, এরপরে তো তোর কত বছর, যতই না লোন শোধ ততই আমি এত লিখতে থাকবো? কত লিখবো? আমি এত লিখবো না, আমি 5টা বছর লিখলাম। পরীক্ষায় 5টা বছরও লিখতে হয়, সেটাও আমি শিখিয়ে দেবো। প্রথম অঙ্ক যেগুলো করাবো তখন লিখে করবো, যখন অঙ্ক পুরো ক্লিয়ার হয়ে যাবে এত লিখতে হবে না। হলো তো? আচ্ছা তোর বল, এখানে 21/22 পোস্ট ইন্টারেস্ট কত ছিল? 1,20,000। 22/23 কত ছিল? 1,20,000। 23/24 কত ছিল? এবার তো বললাম 1,05,000। আচ্ছা 23/24 টোটাল কত হলো বল দেখি? 72 আর 1,05,000 যোগ করে কত হচ্ছে? 1,00,000। স্যার আপনি এগুলো যোগ করলেন না? কিচ্ছু যোগ করবো না, আমাদের প্রিভিয়াস ইয়ার কত, আমার কোন ইন্টারেস্টটা দরকার, ছবি আর করে লাভ, বুঝিস গল্পটা? এবার তুই যত আস্তে আস্তে প্রচুর প্র্যাকটিস করবি, তুই বুঝিয়ে তত দরকার 23/24, তুই ডাইরেক্ট পরেরগুলো করবি না। এগুলো করতে করতে বুঝে যাবি, যত করবি তত প্র্যাকটিস হবে, তত বুঝতে পারবি। প্রথম প্র্যাকটিস করাচ্ছি তো এইগুলো তোকে দেখালাম। তাহলে এইটা হচ্ছে, যদি একবার মাথায় ঢুকে যায় আর মনে হয় না হাউস মোটে আর কিছু আছে বলে, পরের দিন আবার করাবো, 2টো ইন্টারন্যাশনাল লোন করাবো পরের দিন, তারপরের দিন আরো 2টো ইন্টারন্যাশনাল লোন করাবো, চিন্তা নেই। যেইটুক করাবো সেইটুকু তুই বাড়িতে দেখি, বাকিটা আমি দেখে নেবো, আর কোনো সমস্যা নেই। ইন্টারন্যাশনাল লোন শিখিয়ে দেবো, বুঝতে পারলি গল্পটা কি? ছবিটা আঁকাটা থেকে ফোকাস করে, ছবির দিকে ফোকাস করবে। এই অঙ্ক তবু বলেছে 2,00,000 টাকা রিফান্ড করেছে, অন্যান্য অঙ্ক বলবেই না রিফান্ড করেছে, বাট আমি একটা অঙ্ক বানিয়েছি তার মধ্যে প্রতিটা অঙ্ক রিফান্ড দিয়ে করেছি। আচ্ছা তাহলে বুঝতে পারলি কত হলো বল ইন্টারেস্ট? কত হলো ইন্টারেস্ট অন লোন? 23/24 কত হলো? 1,77,000। এবার শুরু, 1,77,000। এবার দেখ ইন্টারেস্ট অন লোন কত হবে এখানে। এবার দেখ মন দিয়ে শুনবি কিন্তু এখানটায়, এই দেখ এখানে কত লিখবো? বলি স্যার 1,77,000 বলে, তাহলে এখানে 1,77,000 লিখুন। এখানে 1,77,000 লিখে একটু ভুল করে ফেলবেন। কি ভুল করলেন? আপনার তো বেরোলো 1,77,000, তাহলে আপনি 1,77,000 লিখতে পারবেন না। আমরা কি শিখেছি? সেলফ অকুপাইড বাড়িতে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায় ইন্টারন্যাশনাল লোন? 2,00,000 টাকা ম্যাক্সিমাম। অলরেডি সেলফ অকুপাইড বাড়ি কত টাকা ইন্টারন্যাশনাল লোন হয়ে গেছে? 60,000 টাকা হয়ে গেছে। তাহলে কি এখানে 1,77,000 টাকা লেখা যুক্তিযুক্ত? তাহলে কত লেখা হয়েছে এখানে? 1,40,000। এইটাই আগের বছর অনেকে ভুল করেছে, এটা 1,40,000 লিখতে হবে। বুঝতে পারলি কি বললাম? সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে, আরে ভাই আমি একজন পার্সন, ভালো করে বুঝবি। সরকার বলবে, তুই তো সরকারকে তুই দেখালি যে না আমার ওই বাড়িতে এত টাকা ছিল, এই বাড়িতে এত টাকা, বলছে না তুমি তো পার্সন একজনই, তোমার সেলফ অকুপাইড বাড়ির জন্য ইন্টারন্যাশনাল লোন 2,00,000 টাকা ছাড়তে হবে তোমাকে। তুমি নানান জায়গায় বাড়ি করে রাখবে, নানান জায়গায় ইন্টারন্যাশনাল লোন তোমাকে আলাদা করে ছাড়তে পারো না। 2,00,000 টাকা ম্যাক্সিমাম ছাড়তে হবে, তার বেশি ছাড়তে হবে।
বোঝা গেল? মাথায় রাখতে হবে এগুলো। এই ছোট ছোট ট্রিকি জিনিস ছিল আগের বছর পরীক্ষায়। আমার হাউস প্রপার্টির অঙ্কটা খুব ভালো লেগে ট্রিকি ট্রিকি কোশ্চেন ছিল, কয়েকটা ট্রিকি, কঠিন ছিল না কিন্তু কয়েকটা ট্রিকি পয়েন্ট ছিল। তাহলে এটা কত হয় বল? এটা 1,40,000। তাহলে এটা কত? নীল থেকে 1,40,000 বাদ দিলে মাইনাস 1,40,000। তাহলে অ্যান্সার কত হবে? 3 থেকে 60 বাদ দিলে -57, এটা -1,97,000। তাহলে এখানে কি লিখবো জানিস তো? 1,97,000। তাহলে বাড়ি থেকে আয় হলো না ব্যয় হলো? মানে ইনকাম হলো নাকি লস হলো? লস। এই লিখবো লস ফ্রম হাউস প্রপার্টি। লস ফ্রম হাউস প্রপার্টি শেষ হলো। হেভি অঙ্ক ছিল।